দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। দেশের অর্থনীতিতে এক ধরনের সংকট চলছে বা বলা যায় যে একটা চাপ তৈরি হয়েছে, যেমন উচ্চ মূল্যস্ফীতি, ডলারের দাম বাড়ছে, রিজার্ভ কমে আসছে, ব্যাংক খাতে তারল্য কমে গেছে এবং ব্যবসায়ীরা কেউ কেউ বলছেন যে তারা এলসি খুলতে গিয়ে অসুবিধায় পড়ছেন। এবং এখন এই কোরবানির সময়, এরকম উৎসবের সময়ে ব্যাংকে লেনদেন বেড়ে যায়, মানুষ প্রচুর টাকা তুলতে হয় মানুষের, এবং তখন ব্যাংকে লম্বা লাইন আমরা দেখি। এসব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটা ব্যবস্থাপনার প্রয়োজন হয়। এবং এই যে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং নানা রকম সংকট, সেখানে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ সকল ব্যাংকের অভিভাবক যাকে বলা হয়, সব ব্যাংকের উপরে নজরদারি বা নিয়ন্ত্রণ যাকে করতে হয়, তার একটা বড় ভূমিকা থাকে এই সংকট মোকাবেলার ক্ষেত্রে। তো সেখানে বাংলাদেশ ব্যাংক আসলে কি করছে বা কি করতে পারছে, কোনো দুর্বলতা আছে কিনা, এসব নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ বিআইবিএম, যেটি আমরা বলি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, সেটির সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, স্বাগত। এবং আছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর গবেষণা পরিচালক ডক্টর মঞ্জুর হোসেন। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু আপনি বাংলাদেশ ব্যাংকেরই একটি প্রতিষ্ঠানে ছিলেন ডিজি হিসেবে। এই মুহূর্তে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ আসলে মূল্যস্ফীতি, এবং বাজেট ঘোষণা হয়ে গেল এবং সরকার চাচ্ছে মূল্যস্ফীতি 6.5-এর মধ্যে রাখবে, যদি এখন সেটি প্রায় 10, নিশ্চয়ই 9-এর উপরে। এখানে বাংলাদেশ ব্যাংকের একটা রোল নিশ্চয়ই থাকবে। তো আপনার কি মনে হয় যে এই যে সিচুয়েশনে বাংলাদেশ ব্যাংক যেভাবে আগাচ্ছে 6.5-এর মধ্যে রাখার তার পক্ষে সম্ভব হবে, বা সেখানে তার রোলটা ঠিকমতো সে পালন করতে পারছে বা পারবে? ইনফ্যাক্ট থিওরিটিক্যালি তো পৃথিবীর সব দেশেই সেন্ট্রাল ব্যাংক তার মনিটারি পলিসির মাধ্যমে ইনফ্লেশনকে কন্ট্রোল করার চেষ্টা করে। বাংলাদেশের সিচুয়েশন একটু অন্যরকম। এখানে শুধুমাত্র আপনার মনিটারি পলিসির মাধ্যমে আপনি মানি সাপ্লাইকে না হয় কন্ট্রোল করেন, কিন্তু হোয়াট অ্যাবাউট আওয়ার সাপ্লাই চেইন, রাইট, তাই না? সুতরাং শুধু রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে কমিয়ে, পলিসি রেট একটু বাড়িয়ে কমিয়ে দিলেই আসলে আপনার সব কিছু কন্ট্রোল হয়ে যাবে না। এখানে আপনার ওই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে আপনার সাপ্লাই চেইনটা স্মুথ রাখা, তাই না? তো সেক্ষেত্রে তো বাংলাদেশ ব্যাংকের তেমন কোনো আপনার রোল নাই। এবং সেই জন্যে বাংলাদেশ ব্যাংকে যেটা করতে হবে, ওই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যাদের রোল আছে তাদের সাথে একটা সমন্বয় সাধন করতে হবে, তাই না? এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে শুধুমাত্র রোলের ব্যাপার না, ইনফ্যাক্ট বাংলাদেশে যে এই আপনার মূল্যস্ফীতির পিছনে যে আমরা অনেক সময় দেখি যে শুধুমাত্র যে আসলে আপনার ওয়ার্ল্ড মার্কেট প্রাইস বেড়েছে, এই যুদ্ধ লেগেছে, এইটা সেইটা, সেরকম না। ইভেন আমাদের দেশের ভিতরেও কিছু মানে আপনার যে কি বলে লোভী ব্যবসায়ীরা যখন খুশি তখন দাম টাম বাড়িয়ে দেয়। এই অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স তো বাংলাদেশ ব্যাংক নিতে পারে না। সেই ক্ষেত্রে তো ডেফিনেটলি সরকারের আপনার হস্তক্ষেপ প্রয়োজন হয়, তাই না? এই যে যারা নাকি এই আপনার ইম্পোর্টগুলো কন্ট্রোল করে, যারা এই সমস্ত জিনিসপত্রগুলো আমদানি করে, তো তাদের উপর তো সেন্ট্রাল ব্যাংকের কোনো কন্ট্রোল নাই। সেন্ট্রাল ব্যাংক না হয় মানি সাপ্লাই কন্ট্রোল করতে পারে, সেন্ট্রাল ব্যাংক না হয় রেট অফ ইন্টারেস্ট উঠানামা করতে পারে। সেটাও কতটুকু সেন্ট্রাল ব্যাংক আসলে কতটুকু করছে বা করছে না সেই প্রসঙ্গে আমরা পরে আলোচনা করতে পারি। কিন্তু ডেফিনেটলি ওইটা ছাড়া ওই সাপ্লাই চেনের উপরে তো সেন্ট্রাল ব্যাংকের তেমন কোন। এখন আপনি বলতে পারেন যে সেন্ট্রাল ব্যাংক আপনার ওই যে আপনার কি বলে এসেনশিয়াল কমোডিটিসগুলো উৎপাদনের ক্ষেত্রে বা কি বলে আপনার তার এই লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট বাড়াচ্ছে না কমাচ্ছে, সাবসিডি দিচ্ছে, এগুলোর জন্য সেন্ট্রাল ব্যাংক করে যাচ্ছে। বিভিন্ন ধরনের আপনার কি বলে ফান্ডও তৈরি করা হয়েছে, সেন্ট্রাল ব্যাংক আপনার রিফাইন্যান্স করতেছে, সেন্ট্রাল ব্যাংক তাদেরকে সাবসিডি দিচ্ছে, এগুলো করছে। কিন্তু ওইগুলো তো এনাফ না। এনাফ হচ্ছে আপনাকে পুরো মানে আপনার সাপ্লাই সিস্টেমটা আপনাকে স্মুথ করতে হবে। যেটা মঞ্জুর হোসেন, একটা বিষয় যে ধরেন এই সময় যে ধরনের সংকটের ভেতর দিয়ে যাচ্ছি আমরা, বা সংকট না বলে চাপ যদি বলি, এবং সেই চাপ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে ধরনের রোল থাকবার কথা, সেটি আপনি দেখেন কিনা? না, অবশ্যই দেখি। আমি বলবো যে মূল্যস্ফীতিটা এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ের জন্য। এবং সেন্ট্রাল ব্যাংকের যে দুটো মেইন রোল, তার মধ্যে একটা হচ্ছে প্রাইস স্টেবিলাইজেশন, একটা হচ্ছে গ্রোথকে এগিয়ে নেওয়া। তো প্রাইস স্টেবিলাইজেশনের জন্য মনিটারি পলিসির মাধ্যমে মানে সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়াটাই হচ্ছে কনভেনশনাল মেথড। এবং সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে গত 3-4 মাস যাবৎ যেটা বা সময় থেকে দেখা গেছে যে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতিটা পুরোপুরি অ্যাপ্লাই করতে পেরেছে। এই কারণে যে ইন্টারেস্ট রেট স্ট্রাকচারটাকে বাজার ভিত্তিক করা হয়েছে। এর আগেও বাংলাদেশ ব্যাংক চেষ্টা করেছে যে একটা স্মার্ট পদ্ধতির মাধ্যমে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়ানোর জন্য। এবং তার পরবর্তীতে তারা যেটা করেছে যে আপনার এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, অনেকটা বাজার ভিত্তিক করেছে। এই দুটো সোর্স কিন্তু মূলত মূল্যস্ফীতির জন্য বাড়ানোর জন্য দায়ী অনেকটাই। এখন সেই ক্ষেত্রে যেটা হয় যে
পদক্ষেপগুলো হয়তো আরও আগে নিতে পারলে ভালো হতো। আমরা যেটা বলি যে একটু দেরি হয়ে গেছে, আমরা আগে থেকে বলছিলাম। সেই ক্ষেত্রে আমি দুটো মনিটারি পলিসি কনসালটেশন মিটিংয়ে ছিলাম। আমি দেখলাম যে গভর্নর মহোদয় তার আন্তরিকতার অভাব নেই এবং বাংলাদেশ ব্যাংকের যারা এখানে দায়িত্বপ্রাপ্ত তারা বুঝেন যে জিনিসগুলো এভাবে করা উচিত। হয়তো পুরোটা তাদের আয়ত্তের বাইরে ছিল হয়তো, কিন্তু তারপরেও তারা একটা সাহসী পদক্ষেপ নিয়ে যেটা করেছে যে এখন বাজার ভিত্তিক মানে সুদ হার নির্ধারণ যেটা ব্যাংকের মাধ্যমে করা হয়েছে, এক্সচেঞ্জ রেটটাকে ক্রলিং পেগ পদ্ধতির মাধ্যমে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেটা ভেরি ক্লোজ টু মার্কেট রেট। এখন আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উনি যেটা বললেন তৌফিক ভাই, যে পুরোপুরি কি মুদ্রানীতি দ্বারা সম্ভব কিনা। বাংলাদেশের মূল্যস্ফীতির একটা বড় অংশ খাদ্য মূল্যস্ফীতি, এবং সেটার একটা অংশ ইদানিং দেখা যাচ্ছে যে বিশেষ করে প্রোটিন বেসড যেসব খাদ্যগুলো আছে সেগুলোর দামটা একটু বেশি, এবং সেই ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা বিনিময় হার এক্সচেঞ্জ রেটে যে ডেপ্রিসিয়েশনটা হয়ে গেছে তার ফলে সব জিনিসের দাম কিন্তু একটা লেভেলে উঠে গেছে। এখন কথা হলো কতটুকু গ্রোথ হচ্ছে এটার উপর নির্ভর করে মূল্যস্ফীতি হিসাব করা হয়। এখন সেখানে পুরোটাই হয়তো মুদ্রানীতির দ্বারা সময় লাগবে, কারণ আমরা যেটা বলি যে পলিসি রেট যেটা 8.5% করা হলো, এগুলোর কিন্তু একটু সময় লাগবে বাংলাদেশের মতো দেশে। আপনি ডলারের কথা বলছিলেন, তো এখন ধরেন একটা জায়গায় স্টেবল হয়েছে বোধ 117 মানে 120-এর নিচে আছে। এখন এটিও তো সাফিসিয়েন্ট মানে কি বলে খুব কম কি না, মানে এক অর্থে এটাও তো বেশি নাকি? না, আমি আমার যতটুকু আমার ব্যক্তিগত আমি যে অ্যানালিসিস করেছি তাতে মনে হয়েছে যে বাংলাদেশ ব্যাংক যখন 110 টাকা ফিক্স করেছিল তখনও এটা 120 থেকে 125 টাকায় মোটামুটি ট্রেড হচ্ছিল, এবং এখন যেটা আসছে এটা প্রায় ক্লোজ টু মার্কেট। আমি যেটা বুঝি এখন কথা হলো যে মার্কেট যাতে আরও স্পেকুলেটিভ বিহেভ না করতে পারে, ফটকাবাজি না করতে পারে, সেই জায়গাটা বাংলাদেশ ব্যাংক কতটুকু নজরদারি করতে পারছে। আর যে কথাটা বলছিলাম যে মুদ্রানীতির দ্বারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কতটুকু সম্ভব, আমরা যেটা বলি যে অর্থনীতির ভাষায় আছে যে এটা একটা বাংলাদেশ ব্যাংক যখন পলিসি রেট চেঞ্জ করে সেটা মুদ্রা বিশেষ করে ইন্টারেস্ট রেটকে কীভাবে প্রভাবিত করে এবং সেটা জনগণের হাতে যে অর্থ আছে সেটাই কীভাবে প্রভাবিত করে, এটা একটা ট্রান্সমিশন মেকানিজম আছে, চ্যানেল আছে। সেই চ্যানেলগুলো আমাদের মতো দেশে যদি ফিনান্সিয়াল সেক্টর খুব ডেভেলপ না হয়, এফিশিয়েন্ট না হয়, তাহলে কিন্তু ভালো কাজ করে না। যার কারণে মূল্যস্ফীতির জন্য কমিয়ে আনতে হলে যতটুকু মুদ্রা সরবরাহের যতটুকু ভূমিকা আছে সেটা পেতে হলে আমাদেরকে আমার মনে হয় আরও 5-6 মাস অপেক্ষা করতে হবে। আচ্ছা, এটা একটা কথা। এক্সচেঞ্জ রেটটা যদি স্টেবিলাইজ হয়, আমি মনে করি এটা আরেকটা সোর্স যেটা মূল্যস্ফীতিকে বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করছে। বিশেষ করে একটা আনসার্টেনিটি রয়ে গেছে জনগণের মধ্যে, যেটা মূল্যস্ফীতির প্রত্যাশা বলে। এই প্রত্যাশাটা বাড়ানোর ক্ষেত্রে এটাও একটা ভূমিকা পালন করছে, যেহেতু রিজার্ভ ক্রমাগতভাবে কমে আসছে। সেই জায়গাটায় মানুষ ভাবছে যে এক্সচেঞ্জ রেট বোধহয় আবার ডেপ্রিসিয়েট করতে পারে। কিছু লোক হয়তো এটাকে নিয়ে ডলার হয়তো কিছুটা জমা করছে বা অন্যান্যভাবে ব্যবসায়ীরা চিন্তা করছে দাম আর একটু বাড়ায় দেওয়া যেতে পারে। তো এই এক্সপেকটেশনটাও কিন্তু মূল্যস্ফীতিতে ভূমিকা রাখছে। এখন যদি এক্সচেঞ্জের রিজার্ভটাকে যদি আমরা বাংলাদেশ ব্যাংক একটা স্টেবিলাইজ করতে পারে, সেটা বাংলাদেশ ব্যাংকের একার পক্ষে সম্ভব। সরকারের ফিসক্যাল কোঅর্ডিনেশনের দরকার আছে, বিদেশ থেকে আরো বড় করা যায় কিনা ফরেন কারেন্সি, তারপর গ্রান্ট আসে কিনা, এফডিআই আসে কিনা, এগুলোর উপর নির্ভর করছে আমরা এক্সচেঞ্জ রেটটা কতটুকু স্টেবিলাইজ করতে পারবো। রেমিটেন্স আরো বেশি করে আনার ব্যাপার আছে। তো এগুলো সবগুলো মিলেই আসলে মূল্যস্ফীতির উপর একটা প্রভাব ফেলছে। সেটা মুদ্রানীতির একার পক্ষে কম করা সম্ভব না। কিন্তু মুদ্রানীতির আপনি যে প্রশ্নটা করেছেন যে বাংলাদেশ ব্যাংক তার সঠিক পদক্ষেপটা নিয়েছে কিনা, আমি বলবো যে গত 3-4 মাস আগ থেকে সঠিক পদক্ষেপটা নিয়েছে। জনাব তৌহিদ আহমেদ চৌধুরী, একটা বিষয় ধরেন, এই যে বৈদেশিক মুদ্রা, এটা তো বাংলাদেশ ব্যাংকের বলা যায় যে একটা একাডেমিক্যালি এখতিয়ার তার, যে সেটা নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু বাজার নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে বা সাধারণ মানুষের সহনীয় অবস্থায় রাখবার ক্ষেত্রে রাষ্ট্রের অন্যান্য যে মেকানিজম তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকে ম্যাচ করতে হয়। ধরেন আমরা বলি যে বাংলাদেশ ব্যাংক স্বায়ত্তশাসিত বা সেন্ট্রাল ব্যাংকগুলো যেটা হয় স্বায়ত্তশাসিত, কিন্তু বাংলাদেশের মতো দেশে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক ওই অর্থে খুব বেশি স্বায়ত্তশাসন ভোগ করে কিনা, কারণ সংসদ যেটা পাশ করে তাকে তো তার সঙ্গে মার্চ করতে হয়। ফলে এইখানে একটা কোনো গ্যাপ আছে কিনা? না, এখানে আমি মঞ্জুর ভাইয়ের কথার সাথে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে উনি যে ক্যালকুলেশনসগুলো উনি সবসময় ফরেন এক্সচেঞ্জ মার্কেটের উপরে অনেক কাজকর্ম করেছে। তো এই যে ক্যালকুলেশনগুলো করে উনি দেখলো যে মার্কেট রেটের সাথে যাচ্ছে না, মার্কেট রেট তখন 120 টাকা। এখন আমার কথা হচ্ছে মার্কেট প্রাইসটা এফিশিয়েন্ট প্রাইস কিনা।
কারণ আমি পার্সোনালি যেটা মানে অবজার্ভ করেছি যে তখন এই বাংলাদেশ ব্যাংক নিজেরাই অবশ্য একটা ক্যালকুলেশন করে আপনার অ্যাসোসিয়েশনকে বলতো বা ওই অন্যদেরকে বলতো যে তোমরা এবার এই প্রাইসটা বাজারে তোমরা ইমপ্লিমেন্ট করো, কিন্তু ওই প্রাইসে ইমপ্লিমেন্ট করলে কি হবে, যারা নাকি বিভিন্ন সোর্স থেকে ফরেন কারেন্সি যে সমস্ত সোর্স থেকে আসে, তাই না, সেখানে আপনি হয়তো বা আপনার এজেন্ট বসিয়ে দিয়ে বা আপনার লোকজন বসিয়ে দিয়ে তাদের বলতে আরে তুমি কেন এইখানে ব্যাংকের কাছে 110 টাকা বিক্রি করো, আমার কাছে আসে আমি 120 টাকা বিক্রি করবো। তার মানে আমি কিন্তু প্রথম থেকে দেখতেছি যে আমাদের পুরো সিস্টেমটার মধ্যে কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সগুলো কিন্তু একেবারে অভাব, এবং এগুলো একটা মানে অপতৎপরতা। এগুলো আসলে এই সমস্ত ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কি করবে বলে, বাংলাদেশ ব্যাংক তার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন যেতে পারে না, তাই না? বাংলাদেশ ব্যাংক না হয় আপনি যেভাবে বলতেছেন সেভাবে কাজকর্ম করতে পারে, দিতে পারে, হ্যাঁ, ওইগুলোর ক্ষেত্রে পলিটিক্যাল আপনার শুধু ডিসিশন না, পলিটিক্যাল কমিটমেন্টও লাগবে আপনার, তাই না? তো সেই জায়গায় আসলে আমার কাছে ঘাটতিটা মনে হয়, কারণ এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন তো বাংলাদেশ ব্যাংক নিতে পারে না। বাংলাদেশ ব্যাংকের তারাতে মনিটারি পলিসি আছে, তারাতে এক্সচেঞ্জ রেট পলিসি আছে, ডেলি সে কি বলে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করতে পারে, করে আপনার অন্যদের বলতে পারে বা আকার ইঙ্গিতে ধারণা দিতে পারে, তারা হয়তো সেভাবে ইমপ্লিমেন্ট করবে, কিন্তু ওই ব্যাপারে তো সেন্ট্রাল ব্যাংক কিছু করতে পারে না। তারপরে আপনি যে কথা বললেন স্বায়ত্তশাসন, তাই না, এটা নিয়ে তো যথেষ্ট ডিবেট আছে, এবং আমি তো দেখেছি মঞ্জুর ভাই ছিলেন এই যে যখন নাকি 9-6টা করা হয়, তাই না, এই তৎকালীন গভর্নর মহোদয় সাহেব তো সরাসরি বলেছে আমরা একদম টোটালি ফ্রি। এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। বাংলাদেশ ব্যাংকে যদি সত্যিকার অর্থে যদি স্বায়ত্তশাসনটা দেওয়া হয়, তাই না, ডেফিনেটলি যেমন উনি একটু আগে বললেন যে মনিটারি পলিসি উনি আপনার এই কি বলে ডিসকাশনে যে ওনার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ ব্যাংক ফিল করে, বাংলাদেশ ব্যাংকের লোকেরা, আমি তো বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পৃক্ত ছিলাম, বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট ক্যাপাবল লোকজন আছে এবং তারা রিয়েলি কাজটা করতে পারে কিনা, হ্যাঁ, কিন্তু আমার তো মনে হয় তাদেরকে সেই কাজ করার সুযোগও দেওয়া হচ্ছে না, এবং ওইটি বড় সংকটটা আমার মতে। আপনি যদি রিয়েলি যদি সেন্ট্রাল ব্যাংকের উপরে সেন্ট্রাল ব্যাংকের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য যদি উইদাউট এনি ইন্টারফারেন্স যদি সেন্ট্রাল ব্যাংকে বলা হয়, আমার মনে হয় ডেফিনেটলি সিচুয়েশন এর থেকে অনেক বেটার হবে। তো এই যদি সিচুয়েশনে, তাহলে এবছর সরকারের প্রবৃদ্ধির হার ধরেছে 7.25, এটি অ্যাচিভ করা তো সহজ হবে না, তো 6.75 না 7.25 বোধ হয় নাকি এবছরটা বলছি, ফলে এইটা খুব কঠিন না এটা অ্যাচিভ করা? সেটা তো অন্য আলোচনা, এখানে তো শুধু মনিটারি পলিসির ইস্যু না, বাংলাদেশ ব্যাংকের ইস্যু না, এটা পুরো ওভারঅল ইকোনমি। দেখেন বাংলাদেশ ব্যাংকের একটা বড় রোল তো আছে, তাকে তো আপনার মনিটারি পলিসি তো একটা বড় রোল এখানে থাকবে, একটা রোল আছে, সেই ইনভেস্টমেন্টটা বাড়ে কিনা। এখন কথা হলো যে যেহেতু বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে, সেই ক্ষেত্রে মানি সাপ্লাইটা কমে গেছে কিছুটা, মানে ক্রেডিট কমে যাচ্ছে কিছুটা, সুতরাং সেই ক্ষেত্রে গ্রোথকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। আমরা যেটা বলি যে এই যে সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হলো, এটার মূল উদ্দেশ্য হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশনটাকে রেস্টোর করা, এবং সেটা করতে হলে আপনার গ্রোথকে স্যাক্রিফাইস কিছুটা করতে হবে। সুতরাং এই দুটো একটা ট্রেড অফ আছে। ইনফ্লেশন যদি বেশি বাড়ে, গ্রোথকে আপনি কমাতে হলে আপনাকে অন্য জায়গায় মানি কম সাপ্লাই দিতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। একটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের যে অবস্থা, যেখানে প্রচুর পরিমাণ খেলাপি ঋণ, সেই জায়গাটা যদি কন্ট্রোল করার কিছুটা দায় বাংলাদেশ ব্যাংকের উপর পড়বেই, এবং সেটা তাকে দেখতে হবে। এবং সেই জায়গায় প্রশ্ন আসে যে বাংলাদেশ ব্যাংক এককভাবে বড় বড় খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সক্ষমতা তাদের আছে কিনা, বা তাদের সেই রকম করতে দেওয়া হচ্ছে কিনা, যেটা বেসিক আলোচনা। সেটা যদি না করতে পারে বা না করতে দেওয়া হয়, তাহলে যেটা হবে যে সেটা আসলে অর্থনীতির জন্য কিন্তু সমস্যা। সেক্ষেত্রে গ্রোথ অ্যাচিভ হবে না, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশনও ঠিকমতো থাকবে না, এবং আলটিমেটলি বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। আমার মনে হয় খেলাপি ঋণ নিয়ে আরেকটু কথা বলতে হবে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি আমরা। দর্শক, আজকে আমরা বাংলাদেশের অর্থনৈতিক সংকট বা চাপ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কি করছে বা কি করতে পারছে, কতটুকু করতে পারছে, সেটির কথা বলছি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় কি করছে বাংলাদেশ ব্যাংক। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, এবং আছেন গবেষণা পরিচালক BIDS এর ডক্টর মঞ্জুর হোসেন। কয়েক মাস ধরেই দেশের ব্যাংকগুলোতে একটা তারল্য সংকট আছে, এবং এখন এই যে কোরবানির সময় ব্যাংকে কিন্তু প্রচুর লেনদেন বাড়ে, আপনার টাকা উত্তোলনের প্রয়োজন হয়, এবং কোরবানির সময় বেশি টাকা তোলে লোকেরা, এবং তখন দেখা যায় ব্যাংকে কিন্তু লম্বা লাইন, মাঝে মধ্যে আমরা রিপোর্ট পড়ি অমুক ব্যাংকে টাকা নেই, নিউজ টিউজ হয়। এইরকম অবস্থায় বাংলাদেশ ব্যাংক কি করছে বা যা করছে সেটা ঠিক আছে কিনা? আমাকে করেছেন যে কেউ ওপেন। আসলে আমাদের দেশের
ফাইন্যান্সিয়াল সিস্টেমটাই তো ব্যাংক ডমিনেটেড, Right. তাই না? কারণ ফাইন্যান্সিয়াল সিস্টেমের পুরোটাই আসলে ব্যাংকই চালায়, অন্যান্য বা পার্টগুলো অতটা অ্যাক্টিভেটেড না। তো এখন ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংকের একটা বিরাট রোল আছে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে অ্যাক্টিভেট রাখা, ফাইন্যান্সিয়াল সিস্টেমকে জাস্টিফাইড করা, এবং এই যে আপনি লিকুইডিটি ক্রাইসিসের কথা যেটা বললেন সেগুলো যাতে না হয়। কিন্তু এখানে কথা হচ্ছে যে আসলে আপনার গোড়ায় গলদ থাকলে তো সমস্যা থাকবেই, তাই না? যেমন আপনার এই যে আপনার দেখেন এই যে ব্যাংকের সংখ্যা বলেন, বা এই যে আপনি খেলাপি ঋণের কথাই একটু আগে মানে বলতেছেন, এই যে কোভিডের থেকে শুরু হয়েছে খেলাপি ঋণের ছাড় দেয়া, এগুলো কি আপনি কি মনে করেন এগুলো বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে হয়েছে? এখানে অনেক কিছু রাজনৈতিক সিদ্ধান্ত থাকে। এগুলোতে ছাড় দেয়া, এবং এগুলো ছাড় দেওয়ার ব্যাপার কি তখনই আমরা বলেছিলাম যে যখন নাকি 2015 আপনার কোভিডের আগেই 2015 সালে যখন লাস্ট রিস্ট্রাকচারিংগুলো করা হয়, তখন তাদের সবার কমিটমেন্ট নেওয়া হয়েছিল যে দিস ইজ দ্য লাস্ট টাইম সেন্ট্রাল ব্যাংক আর এগুলো কোনোভাবেই আর রিস্ট্রাকচারিং করবে না, মানে রিশিডিউলিং করবে না। কিন্তু কোথায় এই কোভিড হওয়ার পর তো সবাই আবার নতুন করে পেল, কোভিড হওয়ার আগে থেকে শুরু হয়েছে এগুলো, 4 বার করে করার সুযোগ দেওয়া হচ্ছে। তো এইগুলোই তো কারণ। এবং এই যে টাকাগুলো রিসাইকেল হচ্ছে না, এগুলো কি আর আপনার ব্যাংকে ফেরত আসছে না, তাই না? তারপরে এই যে ধরেন আপনার এতে গেল আপনার আমরা তখনও বলেছিলাম পৃথিবীর সব দেশে নিয়ম আছে, যেমন ইন্ডিয়াতে যান আপনি, নিয়ম আছে যে আপনার যদি লোন যদি রিশিডিউলিং করেন তো কোন অবস্থা আপনার লোন অরিজিনাল লোনের স্ট্যাটাস চেঞ্জ হবে না। আচ্ছা আচ্ছা, ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ ডিফল্টার। তো আপনি ডিফল্টার হিসেবে কনসিডার করলে তখন অন্য জায়গা থেকে এখানে আমরা কি করি, একটা লোন রিশিডিউল করে এখানে আমি রেগুলার হয়ে অন্য আরেকটা ব্যাংক থেকে আরও কয়েকশো কোটি টাকা নিয়ে নিই। এবং এইগুলোর ব্যাপারে আমি সবসময় যেটা বলি যে সবসময় হচ্ছে যে এই সরকারের সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা। কারণ মানে আমি বলি যে দেখেন দেয়ার আর টু ওয়ার্ড, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে ডিফল্কেশন। তো ডিফল্কেশন তো আমরা কিছু করতে পারবো না ভাই। ডিফল্ট যদি করে দেয়ার আর লট অফ ওয়েস যেখান থেকে আমরা ওভারকাম করতে পারি, বহু ধরনের কার্যক্রম হাতে নেওয়া যায়, তাই না? কিন্তু আমাদেরগুলো তো হচ্ছে ডিফল্কেশন। তো এখানে আপনি কী করবেন? এখানে সেন্ট্রাল ব্যাংক কী করতে পারে যদি পলিটিক্যাল সাপোর্ট সেন্ট্রাল ব্যাংকের পলিটিক্যাল ব্যাকিং না থাকে, তাই না? তো এইগুলো সব কিছু মিলে, আর তাছাড়া এখন দেখেন আরেকটা বড় জিনিস, আসলে কিন্তু মানুষের আস্থা টাস্থা অনেক নষ্ট হয়ে গেছে। আপনি যত কথাই বলেন না কেন, অনেকে বলে যে মানুষের আস্থা নষ্ট হওয়ার কারণে অনেকে টাকা তুলে ফেলছে তো, হ্যাঁ, এবং সে কারণে তারল্য সংকট আরো বাড়ছে। তো এবং এই যে তাহলে টাকা পয়সা কোথায় রাখতেছে? মানুষ নিজের কাছে টাকা রাখতেছে, জানেন? সেই প্রবণতাটা কমেছে বোধহয়, মাঝখানে একটা প্রবণতা তৈরি হয়েছিল, জানি না কমেছে কিনা। তবে আমি এখনো দেখি লোকজনদের মধ্যে সবাই এসে জিজ্ঞেস করে ভাই টাকা রাখবো নাকি তুলে রাখবো, এরকম। মনিরুল আহমেদ হোসেন, এই যে আস্থার সংকটটা তৈরি হলো যে মানুষের মধ্যে, এই আস্থার সংকট দূর করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো ভূমিকা আছে বা সে পারে? এই ব্যাপারে আমি সত্যিকার অর্থে খুব বেশি ওয়াকিবহাল না। আসলে মানুষ কি টাকা কি ব্যাংক থেকে তো কিছু উঠায় রাখা যায়, বেশি অনেক টাকা তো সিন্ধুকে আলমারিতে রাখতে পারে না, কারণ আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত ভালো না যে মানুষ ঘরে এত টাকা রাখতে পারবে। আমার কাছে মনে হয় না যে ওইটা বড় সমস্যা। ইন্টারেস্ট রেটটা একটা ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু আমাদের অল্টারনেটিভ সোর্স অফ মানে ডিপোজিটিং মানি বা ইনভেস্টিং মানি সেটা কিন্তু বাংলাদেশে নাই, খুব লিমিটেড। ব্যাংক ছাড়া কোনো উপায় নেই। আপনি যখন ইন্টারেস্ট রেট 3-4% ছিল কিছুদিন আগে 9-6 স্ট্রাকচারে, তখন রিয়েল ইন্টারেস্ট রেট নেগেটিভ থাকার পরেও মানুষকে ব্যাংকে রাখতে হয়েছে। এখন হঠাৎ করে ব্যাংক থেকে টাকা চলে যাওয়ার আমি কোনো কারণ দেখি না। একটাই হতে পারে যে আরেকটা জিনিস আমি জানি না, বাংলাদেশ ব্যাংক তো একটা ডিপোজিট এবং অ্যাডভান্স রেশিও মেনটেন করার কথা। সেটা যদি ব্যাংকগুলো সঠিকভাবে মেনটেন করে তাহলে তো ঘাটতি হওয়ার কথা না। অ্যাটলিস্ট 80% বা 70% অফ ডিপোজিটের ইয়েতে দেওয়া হওয়ার কথা। আর বাকিটা তারা যে তাদের যে ডিপোজিটটা থাকে সেন্ট্রাল ব্যাংকের কাছে এবং তারা যে লোনটা সেন্ট্রাল ব্যাংকে নিতে পারে তাতে মিট আপ করে ফেলার কথা। হয়তো ঈদ উপলক্ষে কখনো একটা চাপ থাকতে পারে, সেখানে তারা কল মানি রেটে ওভারনাইট বড় করতে পারে এক ব্যাংক আরেক ব্যাংকের থেকে। কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার পিছনে কি কারণ এটা দেখা দরকার। আসলে একটা আস্থার সংকট তৈরি হয়েছে কিনা? ওভারঅল ব্যাংকিং সেক্টরে তো একটা সমস্যা আছেই। আস্থার সংকট বলতে আমি কি বলবো, আস্থার সংকট কাদের? যারা ইনভেস্টর হতে পারে তাদের। আমাদের তো অল্টারনেটিভ কিছু নাই, আমি তো ব্যাংকে রাখতেই হবে। কিন্তু যদি কোনো মানে কিছু ঘটেও আসলে কিছু করার নাই, মানুষের অবস্থা তাই। এখন আস্থার সংকট হলে আপনি যাবেন কার কাছে? মানে আপনার ক্যাপিটাল মার্কেট সেভাবে ডেভেলপ না। আসলে ব্যাংকের বাইরে ওই স্পেসটা কম, ব্যবসা করবেন সেই ব্যবসার পরিবেশটা কতটুকু আছে, সেটা কতটুকু আছে, আপনি লাভজনক ব্যবসা করতে পারবেন অন্য জিনিস না। ব্যবসা করতে হলে তো টাকাটা ব্যাংকে যেতে হবে, ব্যাংকের মধ্যে চ্যানেলিং হবে।
আর যেটা অল্টারনেটিভ হতে পারে যে এইসব তারল্য সংকটের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকের একটা রোল আছে, তারা ব্যাংকগুলোকে ধার দিতে পারে, সেই টাকা দিয়ে তারা আপাতত তারল্য সংকটটা মিটাতে পারে। সেগুলোর বিভিন্ন রকম মেকানিজম আছে, ইনস্ট্রুমেন্ট আছে। কিন্তু ওভারঅল যেটা হয়েছে যে অর্থনীতিতে একটা মানে অনিশ্চয়তা তৈরি হয় যখন আপনি ফিনান্সিয়াল সেক্টরটা ঠিকমতো অপারেট করে না, এবং সেখানে যখন অনেক খেলাপি ঋণ হয়, যে বোর্ড আছে যারা, তাদের মধ্যে যদি সমস্যা দেখা দেয়, এবং যার কারণে ইদানিং মার্জারের একটা চেষ্টা করা হয়েছিল, সেটা হয়তো ফুলের উপরে ফলপ্রসূ হয়নি। তো এগুলো কিন্তু মার্জিং করে যে এই সমস্যাগুলো সমাধান করা যাবে তা না। আপনাকে দেখতে হবে আসলে যারা ব্যাংকিং সেক্টরে দুর্নীতি বলেন, খেলাপি বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং সেটা হচ্ছে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, এবং সেখানে কোনো ছাড় দেওয়া যাবে না। এরকম যদি একটা অবস্থা তৈরি হয় এবং সেই স্ট্যান্সটা যদি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে হোক, সরকারের পক্ষ থেকে হোক নেওয়া না হয়, তাহলে কিন্তু মানুষ ওই আস্থাটা কখনোই ফিরে পাবে না। তারা ভাববে যে আমার টাকা আরেকজন নিয়ে যাচ্ছে, আরেকজন নিয়ে যাচ্ছে, এবং এই টাকা হয়তো দেশে না থেকে হয়তো অন্য জায়গায় চলে যাচ্ছে, এমনও হতে পারে। তো যার কারণে ওভারঅল একটা মানি সার্কুলেশনে হয়তো বা কোনো ঘাটতি দেখাও দিতে পারে। না, তাহলে এই যদি অবস্থা হয়, যদি বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিতে না পারে এবং তার ফলে জনআস্থাটার একটা ঘাটতি তৈরি হয়, সেক্ষেত্রে তো এই প্রভাবটা সামগ্রিক অর্থনীতিতে তো পড়ছে। তাহলে এখান থেকে আপনি বেরোবেন কি করে? এখান থেকে বেরোনোর জন্য সেটাই উত্তর, সেটাই যে সেন্ট্রাল ব্যাংক আপনি ফুল ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল ব্যাংক, এবং তাকে তো একটা সময় দিতে হবে, তাই না? আমরা যদি সময় এবং সুযোগ দুইটি দিতে হবে। তাই আমরা যতই সেন্ট্রাল ব্যাংকের সমালোচনা করি না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লাস্ট অ্যান্সার। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লাস্ট রিজর্ভ। পৃথিবীর কোনো এক্সাম্পল নাই, মঞ্জুর ভাই আরও হি ক্যান বিয়ার মি আউট, যে সেন্ট্রাল ব্যাংকের আপনার লিডারশিপ ছাড়া, সেন্ট্রাল ব্যাংকের ইন্টারফারেন্স ছাড়া আপনার ফাইন্যান্স বা আপনার ব্যাংকিং সিস্টেম আপনার ডেভেলপ করেছে। ব্যাংকিং সিস্টেম ওই গভর্নমেন্টের মাধ্যমে ডেভেলপ করে না। ব্যাংকিং সিস্টেম ডেভেলপ করতে গেলে সেন্ট্রাল ব্যাংকের একটা প্রুডেন্ট রোল লাগবেই, তাই না? ওইটা ছাড়া আপনার ব্যাংকিং সিস্টেম ডেভেলপ করবে না। এবং ব্যাংকিং সিস্টেম বাইরে থেকে লোকজন এসে সেন্ট্রাল ব্যাংকের পাশ কাটিয়ে এসে সেখানে ইন্টারফেয়ার করে তেমন কিছু করতে পারবে না। আমরা তো দেখেছি বাংলাদেশে কত কিছু হয়েছে, তাই না? জব্বার টাওয়ার থেকে আপনার রেট, আপনার সিআরআর কত হবে সেটা বলে দিচ্ছে, তাই না? তো আপনার এই যে যারে খুশি তারে, ইভেন ফাইন্যান্স মিনিস্টার পর্যন্ত নিজে বলছেন যে মানে ব্যাংকের লাইসেন্স দেওয়া এটা পলিটিক্যাল ডিসিশন দিছে। এখন সেন্ট্রাল ব্যাংকে আপনি বলবেন ব্যাংকগুলোকে সুপারভাইজ করতে, ব্যাংকের এনপিএল হলে তাকে দায়ী করবেন, তাই না? তাকে শৃঙ্খলায় আনার ক্ষেত্রে ক্ষমতা দিবেন না। কিন্তু ব্যাংকের লাইসেন্স দেওয়ার ব্যাপারে সেন্ট্রাল ব্যাংক ইজ নট রেসপন্সিবল। সেন্ট্রাল ব্যাংকের সাথে আলোচনা পর্যন্ত করা হয় না। আমার স্পষ্ট মনে আছে আতিউর রহমান সাহেব যখন গভর্নর ছিলেন, তখন বাংলাদেশ ব্যাংকের বোর্ডের থেকে তিনবার চিঠি দেওয়া হয়েছে গভর্নমেন্টকে যে এটা যে কাজটা করা হচ্ছে এটা ঠিক হচ্ছে না। কিন্তু কেউ মানে শুনছে, আলটিমেটলি তো 9টা ব্যাংক একসাথে আপনার যে লাইসেন্স পেয়েছে, তাই না? তো সুতরাং সেন্ট্রাল ব্যাংকে আপনি যদি সে সুযোগ দেন এবং সেই কার্যক্রম করার যদি বা মানে অবস্থাটা আসে, তো ডেফিনেটলি ব্যাংকিং সিস্টেম আপনার ডেভেলপ করবে। এবং এইটাও চিন্তা করার কোনো অবকাশ নাই যে সেন্ট্রাল ব্যাংকের অ্যাপ্রোপ্রিয়েট রোল ছাড়া ব্যাংকিং সিস্টেম ডেভেলপ করবে। রাইট। না, আমাদের আরেকটা বিরতিতে যেতে হবে। আমরা যে জিনিসটা একটু দেখবার চেষ্টা করতেছি আরেকটু, যে আপনার খেলাপি ঋণ নিয়ে বারবার কথা হচ্ছে তো, এবং এটা আদায় যদি ঠিকমতো করা না যায় তাহলে তো এইটা একটা বড় একটা চাপ পড়বে এখানে। ফলে সেইখান থেকে বেরোনোর একটা পথ আমরা নিশ্চয়ই খুঁজেছি পাবো। দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় কি করছে বাংলাদেশ ব্যাংক। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, এবং আছেন BIDS এর গবেষণা পরিচালক ডক্টর মঞ্জুর হোসেন। অনেক ঋণ খেলাপি নিয়ে অনেক ধরনের প্রশ্ন মানুষের মধ্যেও আছে, যেমন যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, বিশেষ বড় অনেকে টাকা ফেরত দেননি, এবং কেউ মানে কোনো ব্যাংকের পরিচালক কাগজে কলমে পরিশোধ করেছেন, এবং তার ফলে কিন্তু ব্যাংকের প্রকৃত আদায় কমে গেছে। ফলে এইখানে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কি আসলে? এখানে বাংলাদেশ ব্যাংকের রিয়েলি একটা এফেক্টিভ রোল থাকা উচিত ছিল, এবং আগে তো ছিল। আগে তো এমনও ছিল যে এই আপনার কি বলে এই আপনার পরিষদের লোকেরা যে আপনার ঋণ নিবে তার জন্য বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগতো, এবং দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। রাইট। এইগুলো সব আস্তে আস্তে তুলে দিল এখান থেকে। তো এই জন্য এরা এই সুযোগগুলো এরা এখন নিচ্ছে। এটা তো আসলে মানে সরকার সুযোগ করে দিয়েছে, ওরা সুযোগগুলো এখন গ্রহণ করতেছে। এখানে আসলে আমি ইনসাইডার তো এগুলোর জন্য জানি যে এইখানে আসলে ওইভাবে বাংলাদেশ ব্যাংকে দায়ী করা যায় না। হ্যাঁ,
অ্যাপারেন্টলি তো বাংলাদেশ ব্যাংকে দায়ী করতে তুমি কেন বাধা দিলে না, তুমি কেন রিজাইন করলা না, বা তুমি এগুলো কেন বলা আদায় করতে যায়। পারছো না। হ্যাঁ, তাই না, এগুলো বলা যায়। কিন্তু ডেফিনেটলি বিং দ্য পার্ট অফ দ্য সিস্টেম আপনি কতক্ষণ গভর্নমেন্টকে আপনি বিরোধিতা করবেন, তাই না? তো এগুলো তো ছিল এ সময় সেখানে, এগুলো এমন না যে এগুলো ছিল না, এগুলো ছিল, এগুলো সবই আস্তে আস্তে তুলে দেওয়া হলো। কি আশ্চর্য কথা, তাই না? আপনি দেখেন এই যে রিশিডিউলিংয়ের ব্যাপারেও আপনার মানে কত মানে আপনার কি বলে ওই যে যেটাকে আমরা বলি ডাউন পেমেন্ট করা, এটা কমাতে কমাতে কোথায় নিয়ে আসছে। আমাদের সঙ্গে একজন দর্শক আছে, একটা প্রশ্ন বোধহয় করবেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন যদি আজকের অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত হয়। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম। জি জি, আমি প্রশ্ন করছি ওই ঋণ খেলাপি নিয়ে। জি এই যে ঋণ খেলাপি, যে আমাদের যে এই যে মূল্যস্ফীতি, আমাদের যে জিনিসপত্রের দাম বাড়ছে, এগুলো কি আমাদের যে সাধারণ জনগণ, এই যে যারা ঋণ খেলাপি করছে, যারা চোর ডাকাত, এত বড় বড় অপরাধী, এদের জন্য যে আমরা যে কষ্ট পাচ্ছি, আমাদের দেশের মানুষ যে কষ্ট পাচ্ছে, আমরা 1 কেজি আলুর দাম 60 টাকা, 60 টাকা, কিভাবে আমরা চলবো? এই যে এফেক্ট করছে, কি সমাধান নিচ্ছে সরকার? কিভাবে নিবে এই সরকার সমাধান? এটার একটু আপনারা একটু আলোচনা করে আমাদের কিছু জানান। আপনার প্রশ্নটা খুব মানে সহজ কিন্তু কঠিন, যে ঋণ খেলাপি বা ধরেন অর্থনীতির সংকটের জন্য যারা দায়ী, তাদের এই দায়টা পড়ছে সাধারণ মানুষের উপরই, তাই না? নিত্যপণ্য বা মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ কিনা? না, উনি যে কথা বলছে এটা তো ঠিক, ওভারঅল একটা অর্থনৈতিক একটা সংকটের দিকে তো নিয়ে যাচ্ছে বিষয়। আমি যে এই সংক্রান্ত বিষয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে আসলে বিভিন্নভাবে ঋণ খেলাপিদের বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। সব ঋণ খেলাপি যে খারাপ খেলাপি তাও না, অনেকে হয়তো উইলফুল ডিফল্টার একটা পার্ট আছে, আবার কেউ আছে বিজনেস বা অন্যান্য। কিন্তু সমস্যা হলো যে ব্যাংকিং সেক্টরে যে সমস্যাগুলো, এগুলো বলার বা আলোচনা করার ফোরামটা কোথায়? আমার কাছে যে একটু সংস্কারের দরকার আছে, ইনস্টিটিউশনগুলো আবার ডেভেলপ করার দরকার আছে, সেই জায়গাটায় আমি মনে করি যে এখন খুব জরুরিভাবে চিন্তা করা দরকার আছে যে ব্যাংকিং সেক্টরকে কীভাবে রিফর্ম করা যায়। আওয়ামী লীগের এবারে ম্যানিফেস্টোতেও লেখা আছে যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই কথা বলা আছে যে এক্সপার্টদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। ওই জায়গাটা আমি বলতে চাই যে এক্সপার্টদের সাথে আলোচনা করার তো একটা ফোরাম বা একটা জায়গা দরকার। সেই জায়গাতে হয়তো একটা ব্যাংকিং কমিশন হতে পারে বা ব্যাংকিং কমিটি হতে পারে, যারা অ্যাটলিস্ট বলতে পারে যে কোন সময় কোন পলিসিটা চেঞ্জ হতে পারে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে সরকারি যেসব ব্যাংকগুলো আছে সেগুলোর উপর বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ক্ষমতাটা খুবই সীমিত। তৌফিক ভাই ভালো জানেন সেটা। এবং তার পিছনে একটা হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন বলে একটা অর্থ মন্ত্রণালয় একটা আলাদা উইং আছে, যারা আবার বাংলাদেশ ব্যাংককে বাইপাস করেও কিন্তু অনেক সিদ্ধান্ত নেয়। সেখানে ডুয়াল একটা অথরিটি কাজ করে। এইসব জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে, দরকার আছে। এবং বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজার যে রোল, যে কারা খেলাপি হচ্ছে, কি হচ্ছে, নিয়ম কানুনগুলো যেগুলো আছে সেগুলোকে যদি আসলে বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারের মধ্যে আনা হয় এবং তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই সমস্যাটা অনেকটাই কেটে যাবে। এবং আরেকটা হচ্ছে যে এটা স্বাভাবিক, ঋণ খেলাপিরা ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, ব্যাংকিং ব্যবস্থা সমস্যার মুখে পড়ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তো এই জায়গাগুলোতে অবশ্যই ব্যবস্থা নেওয়ার মানে একটা পদক্ষেপ লাগবে। সেই ক্ষেত্রে যদি সেন্ট্রাল ব্যাংক যদি সরাসরি হয়তো বর্তমান আইনের কাঠামোর মধ্যে না পারে, সেটা কিছু সংস্কারের উদ্যোগ নিতে হবে। সেটা অবশ্যই পলিটিক্যাল একটা সিদ্ধান্তের বিষয় আছে। সেই ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সেই প্রস্তাবগুলো যেতে পারে, যেখানে গেলে এই কাজগুলো করা যেতে পারে। তাদের একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জায়গা আছে বলে আমি মনে করি। দেশের সাথে সেন্ট্রাল ব্যাংকের যে এখতিয়ার আছে সেটাকে এক্সারসাইজ করার ক্ষেত্রে তারা এটা তুলে ধরতে পারে যে আমাদের এই ধরনের সমস্যা, এগুলোকে সমাধান করতে হবে, নাহলে আলটিমেটলি দেশের অর্থনীতি খারাপ হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে দেশের সরকারের যেসব অর্জন সেগুলো কিন্তু যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সুতরাং এটা কিন্তু সরকারের নিজের স্বার্থে এই কাজগুলো করা দরকার। এবং সেই জায়গায় আমি বলবো যে এই সংস্কারের প্রস্তাবগুলো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসতে পারে, এবং সেগুলো দরকার হলে পলিটিক্যালি যেখানে সিদ্ধান্তগুলো হতে পারে সেই জায়গায় নিয়ে যেতে পারে। সেটা পার্লামেন্টে হতে পারে, সেটা ক্যাবিনেটে হতে পারে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হতে পারে। যে এটা না করলে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, বাঁচিয়ে রাখা খুব কঠিন হবে। রাইট। তৌফিক আহমেদ চৌধুরী, এই জায়গাটা একটু যদি ফোকাস করেন আপনি, খেলাপি ঋণের জায়গাটা, যেটা সামগ্রিক অর্থনীতিতে তো একটা বাজে প্রভাব আমরা দেখছি, এবং যে দর্শক ফোন করলেন এটা তো অনেকেরই কথা, তাই না? ফলে এখান থেকে জনাব মঞ্জুর হোসেন যেভাবে বললেন যে এটা জায়গা মতো নিয়ে যাওয়া, কিন্তু আপনার কি মনে হয় না যেখানে আপনি নিয়ে যাবেন তিনি বিষয়টা জানেন না, ব্যাপারটা এরকম? না, বিষয়টা জানেন, তারপরেও ধরেন গতবারের বাজেট বক্তৃতায় স্পেসিফিক
প্রপোজালটা নিয়ে যেতে হবে, কি করা দরকার। সেটাই আসলে গতবারে আমার মনে আছে, গতবার বাজেট বক্তৃতার পরও এই বিআইডিএস থেকে এবারও মানে বলছে ইনস্টিটিউশনসগুলো আপনার ডেভেলপ করতে হবে, এবং ওনারা, কারণ ওইটা হয়তো সাধারণ মানুষ সেই অর্থে বুঝবে না, আমরা তো বুঝি যে ওনারা কি মিন করতেছে, সেই জায়গায় নিয়ে যাওয়া। এবং রিফর্ম বলতে আমরা এইগুলোই মিন করছি। এই যে কমিশনের কথা বললেন, এবং কমিশনের কথা তো ইভেন অর্থমন্ত্রী মহোদয় নিজে বলছেন, ওনার বাজেট বক্তৃতায় বলছেন উনি কমিশন করবেন, এবং বাজেট বক্তৃতার পরে উনি ভুলে গেছেন, উনি আর কমিশনের কথা দূরে থাক, উনি বরঞ্চ আবার নতুন করে বলতেছে যে তাদেরকে তো আমার একটা এক্সিট দিতে হবে। তো এই জন্য এই ইনস্টিটিউশনসগুলো আসলে ডেভেলপ করতে হবে, তাই না, যাতে করে মানে সেন্ট্রাল ব্যাংক কেন প্রত্যেকে তার কথাবার্তাগুলো বলতে পারে, এবং সেন্ট্রাল ব্যাংক তার অ্যাপ্রোপ্রিয়েট রোলগুলো প্লে করতে পারে, বা এই যে, এবং এই ইনস্টিটিউশন বলতে আমরা গভর্নেন্সটাও মিন করি, তাই না, যাতে করে এই প্রত্যেকটা ব্যাংকগুলোর মধ্যে গভর্নেন্সটা আসলে আপনার এই যে খেলাপির আদায় করা যাচ্ছে না, সেটা তো এক অর্থে গুড গভর্নেন্সেরই তো সংকট, মানে রাইট। তো সুতরাং এই সব কিছু মিলিয়ে আসলে এই, আর খেলাপিরিন আমি বললাম যে আপনার কিছু তো উইলফুল এবং কিছু আনউইলফুল খেলাপিরিন আপনি অ্যাড্রেস করতে পারবেন, বললাম তো দেয়ার আর ভেরিয়াস ওয়েজ, তাই না, কিন্তু যারা নাকি ইচ্ছা করে মানে করতেছে, তাই না, এবং আমি বহু লোকের সাথে কথা বলে তারা বলে আমি কেন টাকা ফেরত দিতে, ও তো দেয় না, তাই না, তো এরকম ভাবে কথাবার্তা বলে, তাই না। আবার কেউ জানি সম্পদ পাচার করে, তারা বলে যে ঠিক আছে রেট অফ এই এক্সচেঞ্জের 150-এ যাক, তারপর আবার নিয়ে আসবো। তো এইগুলোকে কি বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করতে পারবে? এগুলো কি বাংলাদেশ ব্যাংক অ্যাড্রেস করবে, তাই না? এগুলো তো ডেফিনেটলি গভর্নমেন্টকে অ্যাড্রেস করতে হবে, এগুলো তো ডেফিনেটলি গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তার মানে ব্যাংক, আমার কাছে এখন ওইটাই সবচেয়ে বড় জিনিস মনে হয়, যতটা না আপনার কি বলে বৈশ্বিক এবং আমাদের পদ্ধতিগত ভুল, তার থেকে বেশি আমার কাছে এই জিনিসটা মনে, কারণ তাদেরকে আপার হ্যান্ড দিতে দিতে এমন জায়গায় নিয়ে গেছে যে ডেফিনেটলি দে আর রানিং এভরিথিং। এখন তারাই নিয়ন্ত্রণ করতে চায় সবকিছু। আমাদের আরেকটা বিরতির সময় হলো, আমরা শেষে এসে যে জায়গাটিতে ফোকাস করতে চাইবো, যে ব্যবসায়ীদের তরফে একটা খুব কমন অভিযোগ অনেকদিন ধরে, যে তারা এলসি খুলতে গিয়ে অসুবিধায় পড়ছে, বা ব্যাংকিং সেক্টর ঠিকমতো, মানে যাদের কারণে ব্যাংক খাত সংকটে, তারাই কিন্তু অনেকে আবার বলছেন যে এই সংকট, ফলে সেই জায়গাটায় কীভাবে অ্যাড্রেস করবেন। দর্শক, আরেকটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কি করছে বাংলাদেশ ব্যাংক। আমাদের সঙ্গে আছেন বিআইডিএস এর গবেষণা পরিচালক ডক্টর মঞ্জুর হোসেন, এবং আছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। জনাব চৌধুরী, একটা বিষয়, ব্যবসায়ীদের খুব কমন অভিযোগ অনেক মাস ধরে, যে তারা এলসি খুলতে গিয়ে ঝামেলায় পড়ছেন, এবং যেহেতু আমদানি নির্ভর, মানে যারা ব্যবসা করেন আমদানি রপ্তানির সঙ্গে, ওনাদের তো একটা সংকট হয় আমদানির ক্ষেত্রে, ফলে এইখানে বাংলাদেশ ব্যাংকের যে রোল থাকবার কথা, সেটি আছে কিনা? না, এটা তো আসলে আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেট তো আমাদের তো একেবারে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল না, তাই না। তো ফরেন এক্সচেঞ্জ মার্কেট তো সেন্ট্রাল ব্যাংক একটু কন্ট্রোল করবে। সেন্ট্রাল ব্যাংকের যখন নাকি ব্যালেন্স অফ পেমেন্টে যখন ঘাটতি থাকবে, তখন ডেফিনেটলি আপনার মানে কোন আইটেম ইম্পোর্ট করা হবে বেশি, কোনটা কম করা হবে, বিভিন্ন কাজে কর্মে কতটুকু ফরেন কারেন্সি ছাড় দেবে, এগুলো সেন্ট্রাল ব্যাংক তার রোল তো প্লে করবেই। ওকে, এবং এখন আমাদের এই ব্যালেন্স অফ পেমেন্টের এই দুর্যোগের সময়, এই ক্রাইসিসের সময়, বা যেটাকে আমরা অনেকে ডলার ক্রাইসিস বলি, তাই না, সেখানে তো সেন্ট্রাল ব্যাংক ডেফিনেটলি আপনার কি বলে আপনার তার হিসাব কানুনটা দেখবে। ওকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আসলে আমাদের এই ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপারগুলো আসলে আমাদের দেখা উচিত, তাই না, যে আসলে মানে কোনটা ডিমান্ড আছে কোনটা কম। আসলে আমাদের ইম্পোর্টে আমরা যে সমস্ত এলসি খুলতে চাই, অনেকগুলোর হয়তো বা দেখা যাবে যে আমাদের নেসেসারি আইটেম না, তাই না। তো সেক্ষেত্রে আপনার ব্যাংকগুলো তাকে কোত্থেকে আপনার ডলার, কারণ নেসেসারি আইটেমগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করতে আমাদের ব্যাংকগুলো এখন হিমশিম খাচ্ছে। সেক্ষেত্রে যে কোনো জিনিস আপনি আমদানি করবেন, যেটা প্রয়োজন নাই সেটা এখন করবেন, আপনাকে তো এখন ডেফিনেটলি একটু কন্ট্রোল সিস্টেমের মধ্যে দিয়েই যাওয়া লাগবে। তার মানে কি এলসি করাটা একটু জটিল হয়ে গেছে? এলসি করা মানে জটিল না, জটিল হচ্ছে আপনি যখন এলসি করবেন তখন তো ডেফিনেটলি পেমেন্ট আপনাকেই করতে হবে ফরেন কারেন্সিতে। তো ফরেন কারেন্সির জোগাড়টা কি আসলে ব্যাংক করে দেবে নাকি? ফরেন কারেন্সি জোগাড়টা আপনারই করতে হবে। আপনি মানে বলতে যান যে এটা মানে বাংলাদেশ ব্যাংক করতে পারে, এটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নাকি? বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব তো আপনাকে ফরেন কারেন্সি জোগাড় করে দেয়া না। আপনি ফরেন কারেন্সিতে পেমেন্ট করতে পারবেন কি পারবেন না, ওই ডিসিশন তো আপনার। তা আপনি এলসি খোলার আগে কেন সেই ডিসিশন নেন না? কেন ডিসিশনটা নেন না? ওইটা যদি নেসেসারি আইটেম হয়, তাহলে ইভেন সেই ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক এবং গভর্নমেন্টও আপনাকে হেল্প করে, তাই না।
এবং যেটা শোনা যায় যে এলসি খুলবার ক্ষেত্রে জবাবদিহিটা বেড়েছে অনেক, মানে ব্যবসায়ীদেরকে এখন অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। হ্যাঁ, দিতে তো হবেই। এবং এই কারণে অনেকে একটু ক্ষুব্ধ হয়েছেন যে এত প্রশ্নের না, উত্তর আমি কেন কেন দেব? মানে আপনার মানে আপনার বাজার অর্থনীতি করার অর্থ মানে অর্থনীতিকে বাজার বানানো না, তাই না? আপনি একটা এলসি করতে যাবেন না, মানে আমি কোশ্চেন করতে পারবো না আপনি কেন এটা করবেন, কেন আনবেন, এবং আপনি কি আনবেন, সেটার মার্কেট ভ্যালু কত এবং আপনি কত টাকা দেখাচ্ছেন। এবং আপনারা জানেন না যে আসলে এই মার্কেট প্রাইস এবং এই ডিক্লেয়ার্ড প্রাইসের মধ্যে অনেক ডিফারেন্স। এইটাই আমি এখানে আসতাম। তার মানে কি এই যে মার্কেট প্রাইস এবং রিয়েল প্রাইসের মধ্যে যে পার্থক্যটা, এই সুযোগে কি কিছু পাচার টাচার হয়ে যায়? আমাদের তো ওই যে ইন্টারন্যাশনাল বডি যেগুলো নাকি মানি লন্ডারিং হিসাব টিসাব দেয়, তারা তো সবসময় বলে যে বাংলাদেশের থেকে যে সম্পদ পাচার হওয়ার আপনার অন্যান্য সোর্সও আছে, তাই না? কিন্তু এটা বড় সোর্স, সবচেয়ে বড় সোর্স ট্রেড বেস মানি লন্ডারিং। আচ্ছা আচ্ছা, মানে আপনি বৈধভাবে পাচার করে দিচ্ছেন। বৈধভাবেই পাচার করে দিচ্ছে, তাই না? আপনি এখনই, আমি তো জানি যে সমস্ত ব্যাংকগুলোতে আপনার সেন্ট্রালাইজ ট্রেড সিস্টেম চালু আছে, তাই না? সেখানে প্রত্যেকটা জায়গায় আপনার এই ওভার প্রাইসিং হচ্ছে। সেন্ট্রাল ব্যাংক তো বলতেছে যে তোমরা প্রাইসিং কন্ট্রোল করো, তোমরা প্রাইসিং দেখো টেকো, এগুলো তো মানে কাজে হচ্ছে না। মানে ওরা সেখান থেকে একটা অ্যাপ্রুভাল দিয়ে দিতেছে, সেটি পেমেন্ট হয়ে যাচ্ছে, তাই না? তার মানে মঞ্জুর হোসেন, এখানে ব্যবসায়ীদের সঙ্গে সেন্ট্রাল ব্যাংকের বা অন্যান্য ব্যাংকের, তারা যেসব ব্যাংকের সঙ্গে ব্যবসা করেন বা করতে চান, একটা দূরত্ব বা একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে কি? না, আমার সেটা মনে হয় না। একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক তার পলিসি দ্বারা কিছু রেগুলেট করবে এক্সচেঞ্জের মার্কেট। তার মধ্যে একটা হচ্ছে উনি যেটা বললেন যে আমাদের যেহেতু ডলারের সংকট ছিল, তখন কিছুটা ইম্পোর্টকে একটু কঠিন করা হয়েছে, যেমন এলসি মার্জিন বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে আপনি ইম্পোর্টকে কঠিন করে দিলে সেটি অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়ে, কিছুটা নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু যেহেতু ওই কথাই বললাম, এটাকে বলা হচ্ছে ম্যাক্রোইকো স্টেবিলাইজেশন। আপনি এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করতে হবে। আমার তো রিজার্ভের এত ফ্লো নাই যে আমি সবকিছু ওপেন করে দিতে পারছি, যার কারণে আমাদেরকে কিছুটা সময় গত 1 বছর যাবৎ অনেকগুলো ইম্পোর্ট রেস্ট্রিক্ট করতে হয়েছে, এবং তার ফলশ্রুতিতে গ্রোথ অবশ্যই এর উপর একটা নেগেটিভ এফেক্ট হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কথাটা তার চাইতে বড় কথা যেটা আমি শুরু করছিলাম, যে আপনি মার্কেটটা এবং অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য গ্রোথকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। যদি গ্রোথের পিছনে দৌড়াই তাহলে কিন্তু আমাদের অনেক বিপদ হয়ে যেতে পারে, পরে গ্রোথও হবে না, অন্যদিকে সমস্যা হবে। তো সেই জায়গাটায় ইম্পোর্টকে কিছুটা কন্ট্রোল করা হয়েছে। কিন্তু আরেকটা যে কথাটা আপনি বললেন, অনেক সময় ব্যাংকে টাকা পাওয়া যায় না, এটা যে পুরোপুরি ডলারের সংকটের কারণে হয় তাও না। ব্যাংকগুলোর মধ্যেও আসলে প্রাইস ম্যানিপুলেশন করার জন্য অনেক সময় যাকে পছন্দ তাকে দিচ্ছে, যাকে দিচ্ছে না তাকে দিচ্ছে না, কারো কাছ থেকে টাকা বেশি চাওয়া হচ্ছে। ইভেন আমি যে কথাটা বলছিলাম প্রথমে, যে ইভেন ব্যাংক, আমরা শুনেছি যে ব্যাংকগুলো আনঅফিসিয়ালি 120 টাকায় ট্রেড করতো, যেখানে সরকার বাংলাদেশ ব্যাংক দিয়েছিল 110 টাকা, বাকি টাকাটা তারা অন্যভাবে নিয়ে নিত, যে কাগজে কলম 110 দেখি অন্য। তার মানে এটা ছিল একটা প্র্যাকটিস। এখন কথা হলো বাংলাদেশ ব্যাংকের এখানে অনেকগুলো আরো সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। আমি মনে করি মানি এক্সচেঞ্জগুলো উঠিয়ে দেওয়া দরকার। তারা হচ্ছে মেইন সোর্স অফ আপনার কি বলা যায়, কালোবাজারি বলেন, স্পেকুলেটিভ। কিন্তু আপনি মানি এক্সচেঞ্জ সারা পৃথিবীতেই আছে না, আছে। এখন ব্যাংক বেস্ট করে দিক, ব্যাংকগুলোই তাদের মানি এক্সচেঞ্জ অফিস খুলবে বিভিন্ন জায়গায় দরকার। বাংলাদেশে এমন ডলার বিক্রি করার জায়গা নাই যে দরকার নেই যে রাস্তাঘাটে যায় ডলারের, মানে দোকানপাটে বা মার্কেটে ডলার কেনার জন্য লাইন দেওয়ার দরকার আছে বা মানি এক্সচেঞ্জের দরকার আছে। আমাদের এখানে এত ফরেনার আসে না যে এত, তারা প্রত্যেকটা ব্যাংকে হয়তো বুথ থাকতে পারে। আমি ইনিশিয়ালি শুনছিলাম বর্তমান গভর্নর সাহেব বলছিলেন যে ব্যাংকগুলোকে মানি এক্সচেঞ্জের সুযোগ দেওয়া হবে। ব্যাংক থেকে লোকেরা নিতে চায় না, ওখানে পাসপোর্ট দিতে হয়, জবাবদিহির মধ্যে যেতে হয়, ওইটাই সমস্যা। সেজন্যই তো আমি বলছি যে মানি এক্সচেঞ্জ গুলোতে আপনি টাকা উঠাতে গেল, কিনতে গেল, কোনো কাগজ না, শুধু টাকা নিয়ে যায়, এক্সচেঞ্জ করে নিয়ে আসে, আনঅফিশিয়াল চ্যানেলে বিক্রি হচ্ছে। এজন্যই কিছুটা রেগুলেট করার জন্য এটা যদি সম্ভব হয় এটা তুলে দেওয়া দরকার, দিয়ে বরং ব্যাংকগুলোকে জবাবদিহির আওতায় আনতে। তারা বিভিন্ন, আপনি বিদেশে দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে ব্যাংকের নামেই কিন্তু মানি এক্সচেঞ্জ বোধগুলো এয়ারপোর্টে জায়গায়, এবং সেটা করলে আমাদের ব্যাংকগুলো, ব্যাংকের শাখা কিন্তু কম নাই ঢাকা শহর বিভিন্ন জায়গায়। তারা যে এখন যে আগে বলা হয়তো ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলার, এডি ব্যাংক, এখন সবাইকে দেওয়া হোক সেই দায়িত্ব। সব ব্যাংকে একটা ছোটখাটো বুথ থাকবে। এই যে আপনার সেন্ট্রালাইজড ট্রেড সিস্টেমের কথা বললাম না, এইখানে তো সব নন এডি ব্রাঞ্চ থেকেও আপনার ট্রেড প্রপোজাল করতে পারে। সুতরাং এটা একটা বিষয়। তবে আমি যেটা বলবো যে আমাদের এখন বড় দরকার হচ্ছে আপনার বিশেষ করে ফিনান্সিয়াল অ্যাকাউন্টের ডেফিসিট বেশি। সেই কারণটাও বাংলাদেশ ব্যাংক সেখানে কিছুটা দায় নিতে হবে, সেটাও আমি জানি না, এটা পলিটিক্যাল ইন্টারফারেন্স থেকে থাকতে পারে। যে অনেকগুলো প্রাইভেট সেক্টরকে বড় করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল আজকে 4, 5, 7, 10 বছর আগে থেকে, সেগুলো অ্যাকুমুলেটেড এখন রিপেমেন্ট টাইমটা এসে গেছে।
যার কারণে ডলারের রিজার্ভের ঘাটতিটা মানে ঠেকানো যাচ্ছে না, পিছনে কমিয়ে যাওয়া। তো সেই জায়গায় হয়তো তারা কিছু পলিসি হয়তো নিচ্ছে কিভাবে সেটাকে কমানো, একটু স্লো করা যায়। অনেক পেমেন্ট হয়তো ডেফার করা হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম যেটা সরকারের সামগ্রিকভাবে একটা প্রচেষ্টা থাকা দরকার, সেটা হচ্ছে যে কিভাবে রিজার্ভটাকে আরো বিল্ড আপ করা যায়। এবং সেটা করার জন্য আমি ইনিশিয়ালি যেটা বলছিলাম, আপনি আমাদের এফডিআই এনভায়রনমেন্টটা ভালো করতে হবে যাতে বিদেশি বিনিয়োগ আসে। আমাদের রেমিটেন্সটা মোটামুটি যা আসছে তা যদি আরো বেশি অফিসিয়াল চ্যানেলে আনা যায়। আমাদের রেমিটেন্সের একটা বড় সংকট আমরা যেটা গণমাধ্যমে দেখি যে প্রপার চ্যানেলে পাঠাতে গেলে যে পয়সা, অন্যভাবে পাঠাতে গেলে বেশি পয়সা পায়, মানে এরকম একটা অভিযোগ কিন্তু আছে। ফলে এখানে ব্যাংকের একটা কোনো সুশাসনের সমস্যা আছে কিনা, বা হুন্ডিটা অ্যাভয়েড করা খুব ডিফিকাল্ট। যখন হবে এটা, এই কালো মার্কেটটা থাকবে, সেটার সাথে ওভারঅল গভর্নেন্সের একটু আগে যখন কথা বললাম, হুন্ডি পেমেন্টটা দিয়ে কি হয়, টাকা পাচারের একটা, ওখান থেকে আসতে যেমন সুবিধা, পাচার করতেও সুবিধা হয়। পাচারটা যদি বন্ধ করা যায়, অন্যান্য কালোবাজারি যখন চলে, স্মাগলিং চলে, এগুলো পেমেন্টগুলো হুন্ডির মাধ্যমে, সেগুলো যদি বন্ধ করা যায় হুন্ডির ডিমান্ডও কমে যাবে। তাদের কাছে রেট কোনো ম্যাটার করে না। আপনি সেই 150 টাকা রেটও আপনার কাছ থেকে ডলার নিয়ে নেবে, কারণ যে টাকা পাচার করে দিচ্ছে তাকে কম রেটে বা বেশি রেটে দিতে তার কোনো অসুবিধা নেই। ব্যাংক থেকে যে টাকা চুরি করে ফেলছে, খেলাপি হচ্ছে, তার কাছে তো কোনো অসুবিধা নেই রেট বেশি দিতে। এই জায়গাগুলোতে কালেকটিভ এবং কম্প্রিহেন্সিভ কাজের দরকার আছে, পলিসি ফ্রেমওয়ার্কের দরকার আছে। এটা শুধু একার পক্ষে সেন্ট্রাল ব্যাংকও পারবে না, একার পক্ষে কোনো একটা প্রতিষ্ঠান পারবে না। সেই সিদ্ধান্তটাও আসা দরকার, এবং আমি মনে করি যে স্টেপ বাই স্টেপ বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। তার মধ্যে এক্সচেঞ্জ রেট মার্কেটটাকে ডিরেগুলেট করা, এটাকে আরও রিফর্মস করার বিষয় আছে। পুরোপুরি যে মার্কেট বেসড হতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমরা একটা মার্কেটের কাছাকাছি থাকতে পারি, সেই ব্যবস্থাটা শুরু হয়েছে। তো আর যেটা দরকার হচ্ছে মুদ্রা পাচার, বিশেষ করে সেটা। এবং জনাব তৌফিক আহমেদ যেটা বললেন যে আমদানি রপ্তানির আড়ালেও যে পাচার হচ্ছে, সেটা বাংলাদেশ ব্যাংক সেই ক্ষেত্রে পদক্ষেপ নেওয়াতে ব্যবসায়ীরা অসন্তুষ্ট। গ্যাপ তৈরি হলে কিছু করার নাই। যেমন গভর্নর সাহেব বহু জায়গায় বলেছেন যে উনি এখন প্রত্যেকটা একটা সার্টেন অ্যামাউন্টের উপরে গেলে বলছে বাংলাদেশ ব্যাংকে বাড়াইতে হবে এলসি কপি, এবং তারা প্রাইস চেক করতেছেন। নজরদারিটা বাড়ানো দরকার। ওটা ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বিভিন্নভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। একটা হচ্ছে তারা তো টাকা পাচার করছে, অন্যভাবে ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে। সুতরাং এই অনেকগুলো অনিয়মের কারণেই কিন্তু একটা পর্যায়ে যায় অবস্থাগুলো এইভাবে দাঁড়ায়। একদম শেষ পর্যায়ে জনাব তৌফিক আহমেদ চৌধুরী, একদম 1-2 মিনিটে যদি শেষ করতে পারেন যে টোটাল ব্যাংকিং সেক্টরটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনার ক্ষেত্রে প্রধান দায়িত্ব আসলে বাংলাদেশ ব্যাংকের। সেইখানে আপনি যেটা শুরুতে বলছিলেন যে এখানে রাজনৈতিক সদিচ্ছাটা দরকার, এবং সেখানে আপনি ঘাটতি দেখছেন, তাহলে আমাদের এখন করণীয়টা কি? আমি তো সবসময় বলি রাজনৈতিক সদিচ্ছা মানে বাংলাদেশ ব্যাংকের যদি এবং ওই যে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বের কথা বললেন যে বাংলাদেশ ব্যাংকের প্রচুর দায়িত্ব, অফকোর্স বাংলাদেশ ব্যাংকের অনেক দায়িত্ব, এটা ব্যাংক বেসড ফাইন্যান্সিয়াল সিস্টেম, তাই না? সুতরাং সেন্ট্রাল ব্যাংকের হিউজ রোল, কিন্তু সেন্ট্রাল ব্যাংক কি সেই অবস্থায় আছে এটাকে কন্ট্রোল করার মতো? তো সেই জন্য আমি রাজনৈতিক সদিচ্ছার কথা বলি, দ্যাট সেন্ট্রাল ব্যাংক মাস্ট বি এম্পাওয়ার্ড টু রেগুলেট দ্য হোল সিস্টেম, তাই না? এবং সঠিকভাবে, এবং তখন যে আপনি সেন্ট্রাল ব্যাংকে দায়ী করতে পারেন যে আপনারা মানে আপনারা আনএবল টু পারফর্ম ইউর রেসপন্সিবিলিটি, তাই না? সুতরাং আমি ওইটার উপরে সবচেয়ে বেশি জোর দেবো যে, এবং ডেফিনেটলি রাজনৈতিক সদিচ্ছা থাকবে, এবং সেন্ট্রাল ব্যাংক যদি এম্পাওয়ার করা হয় তাহলে এটা আমার মনে হয় না খুব বড় সমস্যা আপনার এই পুরো এই আমাদের এই সমস্যাটা শৃঙ্খলার মধ্যে আনতে। জি, শৃঙ্খলার মধ্যে। অনেক ধন্যবাদ আপনার দুজনকে। দর্শক, আমরা যেটি প্রত্যাশা করি যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে, আমরা অফিসিয়ালি বলি স্বায়ত্তশাসিত, কিন্তু সেখানে অনেকগুলো গ্যাপ আছে, শূন্যতা আছে, ঘাটতি আছে। ফলে আমরা যেটি প্রত্যাশা করি যে এখানে রাজনৈতিক সদিচ্ছা লাগবে, এবং বাংলাদেশ ব্যাংক সত্যিকার অর্থে যদি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে, অর্থনৈতিক সেক্টরে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যে ধরনের বিশৃঙ্খলা, সেটি তারা নিজেরাই সমাধান করতে পারবে। সবাই ভালো থাকবেন।